মানুষ বাঁচবে কিভাবে? এটা তো একটা দুর্ভিক্ষের দিকে আমরা ক্রমাগতভাবে হেঁটে চলছি। বাংলাদেশে গৃহযুদ্ধ 5ই অগাস্ট থেকে শুরু হয়েছে। আমি বারবার বলি, আমরা যারা জয় বাংলাকে ধারণ করি, বঙ্গবন্ধুকে ধারণ করি, মুক্তিযুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিরিটকে ধারণ করি, তার রাজনীতিকে ধারণ করি, সেগুলো তো ধরেন আপনাকে কখনো শিখিয়ে দিতে হয় না যে তোমার নামে প্রোপাগান্ডা এসছে, আপনার নামে প্রোপাগান্ডা এসছে, এই কথাটা বলা হয়েছে, এটাকে ডিফেন্ড করতে হবে। গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে, 45,000 কর্মীরা রাস্তায় নেমে এসেছে, তাদের চাকরি নেই। আপনার রাস্তাতে রিক্সাওয়ালারা বলছে যে 200-300 টাকা রোজগার হয়। আচ্ছা, এই সময়ে এরকম একটা মুদ্রাস্ফীতির সময় 200-300 টাকা রোজগার দিয়ে ও তো মনে হয় একটা এক মুঠ চালও কিনতে পারবে না, লেট অ্যালোন তার অন্য সবকিছু। 313 জন মানুষকে খুন করা হচ্ছে প্রতিদিন। আমাদের এই দেশটা যাচ্ছে কোথায়? বেক্সিমকো যারা আপনার কর্মচারীরা আছে তারা তাদের চাকরি চলে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটি, একে আমি যদি আসলে সবসময় টোকাই বলি, এই টোকাইদের আন্দোলনের সর্দার। সে ছাত্রদের উপরে কিভাবে চড়াও হয়েছে, যদিও সে এগুলো করতে এসে ওদের কাছেই মার খেয়েছে। তারপরে আপনার তারা যে দাবি দাওয়া নিয়ে গিয়েছে নিশ্চয়ই জানেন, দেখেছেন মামুন আহমেদের সাথে ঘটনাটা কি আসলে কি ঘটেছে। সেই তর্কাতর্কির প্রেক্ষিতে যে জিনিসটা ইজিলি কথা বলে শেষ করে ফেলা যেতে পারতো, যে জিনিসটা একটা খুবই 5 মিনিটের একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা না করে ছাত্রদের উপরে সেখানে চড়াও হয়েছে। এই যে ক্রমাগত ভাবে 5 তারিখের পর থেকে আপনি যদি দেশটাকে আপনি 2 ভাগে ভাগ করেন, 2টা প্যারালাল সরকার, একটা হচ্ছে অথর্ব এই জঙ্গি সর্দার ইউনুস এবং তার যে পরিষদ আছে, দেশটা চালাচ্ছে কে? দেশটা চালাচ্ছে হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারা। এরা একটা ঘটনা শুরু করে, সেখানে তাদের 100 জন 200 জন ছেলে পেলে যায়, সেটা দেখে সরকার বলে এটা মানুষ চেয়েছে তাই আমরা করেছি। পুরো পলিসিটাই কিন্তু এমন। এরকম করতে করতে আপনার প্রধান বিচারপতি পর্যন্ত পরিবর্তিত হয়েছে। নতুন প্রধান বিচারপতি কে হবে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের জুডিশিয়ারির সিস্টেমই ছিল না, তারা সংবিধানটিকে একইভাবে পরিবর্তন করতে চেয়ে একটু হোঁচট খেয়েছে। ফলে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমি কিভাবে দেখেছি, আমি দেখেছি এক কথাতেই আমি বলবো যে চরমভাবে একটা ফেসিজমের চর্চা, চরমভাবে আধিপত্য, চরমভাবে নির্যাতনের চর্চা, যেগুলোর ব্যাপারে মানুষকে বলেছে যে না, আমরা যদি দেশ চালাই আমরা এইটা করব, আমরা সেইটা করব। মানুষজন এখন বলছে আরে এরা দেখি ডাইনোসর, এরা তো সাধারণ, এদেরকে আসলে কি ভেবেছিলাম। অর্থাৎ সাধারণ মানুষ আওয়ামী লীগের ব্যাপারে যে ভুল বুঝেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই দলটির যাকে যাকে ভুল বুঝেছে, আজকে সবার ভুল ভাঙা শুরু হয়েছে। মানুষ বলছে যে আমি আগেই ভালো ছিলাম। সকালবেলায়, মানে ওই দিন সকালবেলাতে আপনি কি দেখলেন? ইবতেদায়ী শিক্ষকরা জাতীয়করণের এসেছে, জাতীয়করণের দাবিতে এসেছে একটা। আমি কিন্তু এই শিক্ষকগুলোকে নানান সময় দেখেছি স্মারকলিপি দেওয়ার জন্য। ঢাকাতে যখন ছিলাম এগুলো নিয়ে কথা হচ্ছিল, সরকার পর্যায়ে সরকার কথাও দিয়েছিল। আপনি জানেন রাজনৈতিক নানান ধরনের পট পরিবর্তনের কারণে এগুলো স্থগিত হয়েছিল, পেছনে ইলেকশন গেল। এই মাদ্রাসার শিক্ষকদেরকে যেভাবে পেটানো হলো, মানে আপনি মাদ্রাসার বা এই হুজুর এদের ব্যাপারে আমরা অসংখ্যবার নানান রকমের কথাবার্তা বলেছি। কি বলেছি? এদের মধ্যে অনেকেই আছে ধর্মীয় উগ্রবাদের তালিম দেয় না দেয়, এগুলোকে একেবারে সরিয়ে রেখে সিম্পলি আমি একজন ছাত্র, তারা একজন শিক্ষক, ওই জায়গা থেকে তাদেরকে যেভাবে কালকে মারা হলো, পেটানো হলো, মানে অবিশ্বাস্য দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম। অথচ ফেসিস্ট কাকে বলা হচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগকে। সুতরাং এই চর্চাটুকুই আমি দেখেছি আসলে গতকালকে, ফেসিজমের চর্চা। জি, জল কামানো ব্যবহার করা হয়েছে, তাদের উপর পানি ছিটানো হয়েছে শীতের দিনে। যাই হোক, এটা অনেকে দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষকদের আগামী দিনের আন্দোলনের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত পক্ষে চিনি না। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে, আমাকে অর্থ দিতে হবে কেন? আমার তো এটা 3rd জেনারেশন আওয়ামী লীগ করে, আমি তো এই দলটাকে ধারণ করি, এই দলটা তো আমার সন্তান তুল্য, আমাকে টাকা দিতে হবে কেন? এই দলের জন্য আমি হাত ছুড়বো, এই দলের জন্য আমি পা ছুড়বো, এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো। সেইটা একটা রাজাকার সন্তানের কেন মনে হবে? কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী লীগের ক্ষতি করছি, কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি, তার তো গা জ্বলছে, শরীর জ্বলছে।
বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করেছে, বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে। এই মানুষগুলো সমাজের ক্যান্সার, এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে, এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি, আব্দুল তুষার, এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাসলিয়ে এই মিথ্যার দিকে এনেছে, এই আব্দুল তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি। এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর, ছেলেকে দিয়ে টপ চুরি, ফুল চুরি, এই ধরনের ছ্যাচরামো যারা করেছে তাদের বিচার হবে। আর ট্রাম্পের যে আপনার একটা চুক্তি মনে হয় এলএনজি নিয়ে বা জ্বালানি নিয়ে যে চুক্তিটা আছে, তার ম্যানিফেস্টোর অন্যতম, সম্ভবত এটাকে মনে হয় ড্রিল বেবি ড্রিল এই ধরনের কিছু একটা বলা হচ্ছে, তার ওই ম্যানিফেস্টোতে ছিল এরকম, যেটা আমি পড়েছি আসলে সেইটার অংশ হিসেবে। আর আরেকটা জায়গাতে যেটা নিয়ে আলোচনা হয়েছে বা হচ্ছে, যে যেই দামে আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজিটা কিনবো, কেমন আমাদের জ্বালানি, আমাদের যে উৎপাদন শিল্পে ব্যবহার করবার জন্য, বলা হচ্ছে প্রায় 3.5 টাকা অতিরিক্ত দিয়ে, মানে এক্সট্রা ওখানে তো কিনা হবে 50 বিলিয়ন বা ট্রিলিয়ন ঘনফুট। আসলে আমি পরিমাণটাও যে আসলে বলবো সেটাও নিশ্চিত নই কত, সেটা বলা হচ্ছে উচ্চ মূল্যে কেনা হয়েছে শুধুমাত্র আমেরিকার এই প্রশাসনকে খুশি করবার জন্য, এটা বলা হচ্ছে। ফলে আপনার দুই ধরনের বিভ্রান্তিকর মূলক কথা হয়েছে। কিন্তু আমি এই দুই রকমের বক্তব্য ছাপিয়ে যে জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্যজনক, যে যখনই জ্বালানি সংক্রান্ত কোনো ধরনের কিছুই করা হয়, তখন আমরা দেখি তেল গ্যাস সম্পদ রক্ষা কমিটির যিনি সবার আগেই নিজেকে একজন ধরনের বড় বক্তা বলে মনে করেন, সেই প্রফেসর আনু মোহাম্মদ, সেই আনু মোহাম্মদ কিংবা আপনার তার যে কল্লোল মোস্তফা যারা আছেন, তাদেরকে সবসময় কথা বলতে দেখি আমি। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে তাদেরকে কোনো কথাই বলতে দেখছি না, এবং কবরের নীরবতা নেমে এসেছে। বিশেষ করে তেল গ্যাস রক্ষা আন্দোলন কমিটির যেই কয়েকজন ব্যক্তিকে তো আমি মনে পড়েই আমার, যেমন ফিরোজ নামে এক ভদ্রলোকের কথা মনে আছে আমার। তাকে দেখলাম যে সংবিধান আপনার সংস্কার কমিটির ভিতরে সে আছে। এই ছাড়াও তাদের বাম দল করে, অর্থাৎ আনু মোহাম্মদের পার্টি করে, আনু মোহাম্মদের তেল গ্যাস রক্ষা কমিটির অনেককেই আমি সরকারের বিভিন্ন রকমের সংস্কার কমিটিতে দেখেছি। ফলে একটা চরম রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তো এই ইন্টারেস্টের পক্ষে যেটা হয়েছে, যে আমরা এই চুক্তি সম্পর্কে কিছু জানি না। এই আশিক নামে যে ভদ্রলোক আপনার বিনিয়োগ বোর্ডের মনে হয় সিইও তিনি আছেন, তা বলা হচ্ছে যে এই মানে বিদেশি বিনিয়োগ 71% পর্যন্ত ড্রপ করেছে। এরকম একটা বাস্তবতাতে তারা চড়া দামে আপনার এলএনজি কিনছে, সেইটারও আপনার সেই খবরেরও কোনো জবাব দিচ্ছে না। আরেকটা কোয়ার্টার থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো চুক্তিই হয়নি বা এই ধরনের কোনো চুক্তির অস্তিত্ব নেই, এটা আই ওয়াশ, সেটারও জবাব দিচ্ছে না। পুরো ব্যাপারটাই বিভ্রান্তিকর। সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা টিভিতে গিয়ে বলছে, আপনার যে শফিকুল আলম প্রেস সচিব, এই কথিত প্রেস সচিব, সে প্রত্যেকে ধমক দিচ্ছে। আমি আমার ফার্স্ট হ্যান্ড আইডিয়া আছে, আমার বিরুদ্ধে রিপোর্ট করবার জন্য এক ভদ্রলোক এসে আমাকে বলছে যে ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার বিরুদ্ধে রিপোর্টের জন্য আমার শফিকুল আলমের থেকে নির্দেশ এসেছে প্রেস সচিবের কাছ থেকে, ভাই ভবিষ্যতে কখনো আমার উপরে কোনো প্রতিশোধ নিয়েন না। আমি হাসি ছাড়া আর কি বলবো বলেন। সুতরাং এগুলোর দিকে ভ্রুক্ষেপ নেই। তারা আছে কি নিয়ে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই করেছে সেই করেছে, সারাটা দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে বিষেধাগার। একজন মানুষ দাবি করছে ভাতের, তাকে বলছে আওয়ামী লীগ। একজন মানুষ বলছে ব্যাটারি চালিত রিক্সা, বলছে রিক্সা লীগ। আনসার তার কষ্টের কথা বলছে আনসার লীগ। মানে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভূত দেখা, ছাত্রলীগের ভূত দেখা। ওরা মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফু দিলাম আর বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে গেল। আক্রমণ হয়েছে মুক্তিযুদ্ধের উপর, এই আক্রমণ হয়েছে প্রগতিশীলতার উপরে। আপনি চিন্তা করে দেখেন তো, যে জাস্ট এইভাবে একটু চিন্তা করেন, যে আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের উপরে অভিযোগ দিচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তাদের পলিসি অভিযোগ দিচ্ছে। আসলে কি ওই অভিযোগটা ওইখানেই সীমাবদ্ধ ছিল, নাকি আপনি 5 তারিখের পর থেকে দেখলেন যে বঙ্গবন্ধুর মূর্তিকে কি অসম্মান করা হচ্ছে, ভাস্কর্যকে, মুরালকে, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধ। আচ্ছা বঙ্গবন্ধু কি করেছে? আপনি যদি যুক্তির খাতিরে ধরে নেন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, ওইভাবে জ্ঞান করেছে, মানে যেটাকে বলা হয় ঐতিহাসিক বা ইতিহাসগত মূর্খতা।
বঙ্গবন্ধুকে আপনার একটা পারিবারিক একজন মানুষ বানিয়ে দেওয়া হয়েছে, একজন সারা দেশ যিনি তৈরি করলেন। মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হয়েছে। আপনার আমাদের 7ই মার্চকে বাতিল করা হয়েছে, 15ই আগস্টের এই নৃশংস হত্যার দিনটিকে শোক দিবস বাতিল করা হয়েছে। ইভ্যালির কাছে সে চেয়েছিল একটা পত্রিকা বানাবে, একটা ইভ্যালির জন্য সে একটা মিডিয়া বানাবে। এইটা তাকে করা হয়নি বলে মোহাম্মদ রাসেল যখন গ্রেফতার হলো ইভ্যালির, তাকে নিয়ে কি সে নোংরা কথাবার্তা। মোহাম্মদ রাসেলও কিন্তু তার স্কুলের ছোট ভাই, আমরা দেখেছি তার র‍্যাথ কি। এই লোকটি খুবই জিঘাংসা পরায়ণ, প্রায় 60 বছর বয়স্ক একটা লোক, প্রায় 60 ইয়ার্স হতে যাচ্ছে। এই পরিমাণ র‍্যাথ দেখলে তা আপনার মনে হবে যে এই লোকটা এত ঘৃণা নিয়ে, এত নোংরামো নিয়ে কিভাবে ঘুমায়। আমি আসলে তাও আমি আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে আসলে মানে জলাঞ্জলি দিয়ে বহুত কথা বলে ফেলেছি, আর যেগুলো হয়তো বা আমি পাত্তাও দিতাম না, কিন্তু আজকে আমাকে বলতে হয়েছে। ফলে আমি তাকে নিয়ে আর খুব বেশি কথা বলতে চাই না। এই লোকটিকে একটাই কথা আমি শুধু বলতে চাই, এই লোকটির রুচি কোন লেভেলের, সে আমার বাসার ঠিকানা সে ফেসবুকে দিয়ে দিয়েছে। এটা আমার বাবা মা থাকে, নট ইভেন মাই হোম। আমার মা ক্যান্সারে আক্রান্ত, বাবা 84 ইয়ার্স ওল্ড, তার ঠিকানা দিয়ে দিয়েছে ফেসবুকে। আপনি কল্পনা করতে পারেন ভবিষ্যতে আপনার কোরবানির গরু যেরকম আপনার বিক্রি হয়, গাবতলিতে সেও বিক্রি হবে। মানুষ বলবে এই 2 পায়া গরু আসলো কোত্থেকে। তাকে দেখবেন একদিন মানুষই এই চোরকে, গণভবনের চেয়ার চোরকে একদিন মানুষ শাস্তি দিবে। আচ্ছা, আমি ট্রাইব্যুনালের ব্যাপারটা যেটা আপনাকে বলছি, এই ট্রাইব্যুনালটা 71 সালে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি 1972 সাল পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধগুলো সংঘটিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধগুলো কি কি, যেমন মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, শান্তির বিরুদ্ধে অপরাধ, টেরোরিজম, এই ব্যাপারগুলোর বিচার করবার জন্য এই ট্রাইব্যুনাল 1973-তে আমাদের সংবিধানের প্রথম সংশোধনী করে এইটার ব্যবস্থা করা হয়েছে। কেমন? প্রথম কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ এই আইনের বলে আনতেই পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাকে এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর করা হয়েছে, তিনি ছিলেন ডিফেন্সের প্রধান আইনজীবী। এইটা একটা চূড়ান্ত লেভেলের আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেমন বলছি? কারণ ট্রাইব্যুনালে এর আগে যেসব বিচারগুলো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে, তাদের বিচার তো এখন অনেকেরই পেন্ডিং। তো উনি তো তাদের বিরুদ্ধে ছিল, এখন তিনি তাদের পক্ষে কিভাবে বিচার করবে? আপনি এইভাবে ব্যাপারগুলো চিন্তা করেন যে এতদিন তো তিনি তাদের বিরুদ্ধে ছিলেন, তিনি বলেছেন যে না এটা মিথ্যা মামলা, এটা তারা করেনি, এগুলোই তো বলেছেন। এখন যখন তিনি সরকারি আইনজীবী হলেন, তখন তাকে তো বলতে হবে যেগুলো সত্যি মামলা। ধরনের মামলা সময় সাপেক্ষ, ওরা চাইছে, আমি জানি, মানে আমি আপনাকে কিছু তথ্য দেই, সেখানে আমার বিরুদ্ধে 2টো মামলা হয়েছে, গণহত্যার মামলা হয়েছে, যেটার মধ্যে 2টো হচ্ছে গণহত্যার মামলা, এবং এই ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে 2টো মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত আমি যদিও সমন পাইনি, আমি জানি না কার্যক্রম কি, কাউকেই কিছু জানতে দেওয়া হচ্ছে না। এই ট্রাইব্যুনালের চার্জ কার বিরুদ্ধে আনা হয়েছে, কাদের বিরুদ্ধে, কি অপরাধ, আমরা কিছুই জানি না। এখানে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি না, আইনজীবীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে এমন একটা অবস্থায় রাখা হয়েছে যেন মনে হচ্ছে যেন আপনার ওই যে টাকার ভল্ট আছে না, ওই যে ব্যাংকের মধ্যে থাকে, ওরকম কোন আইনজীবীকে সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে। আপনি জানেন যে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান সামথিং মজুমদার, আমি পুরো নামটা বলে দিচ্ছি, কি একটা মজুমদার যেন, সেই লোকের সাথে তাজুলের প্রতি রাতে মিটিং হয়, 24 ঘন্টা সেখানে জামাতিরা কাজ করে, শিবিরের কর্মীরা কাজ করে। ওরা বলছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফাঁসি দিবে, বিচারের আগেই তারা ফাঁসির রায় ঘোষণা করেছে। এগুলা কোনো বিচারও না, এগুলা টিকবেও না। আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, এমনও দিন আসতে পারে যে কোটি কোটি জনতা এই তাজুলকে বাদুর যেমন ঝুলে থাকতে দেখেন না, এই যে হাইকোর্টের সামনে, হাইকোর্টের মাজারের সামনে অনেক বড় বড় আপনার গাছ আছে, লম্বা মেহগনি গাছ আছে, দেখবেন নানান ধরনের গাছ আছে, কে জানে জনতা তাদেরকে ওখানে ঝুলিয়ে রাখতে পারে। আমি এই ভবিষ্যৎ অন্তপক্ষে দেখতে পাই যে তাজুল ঝুলছে, এই যে গাজী তামিম নামে তার একটা সাগরের চেলা আছে, সে ঘুরছে, ট্রাইব্যুনালের যে 3 জন জামাতি শিবিরকে বসিয়েছে তারা ঝুলছে, রাস্তায় রাস্তায় জনতা এদেরকে পিটিয়ে মেরে ফেলবে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয়, ক্ষুব্ধ জনতা। ঠিক আছে, সুতরাং এই বিচার কি করলো না করলো ইসমাইল ভাই,
এইটা নিয়ে আমরা হয়তোবা আইনি ব্যাপার স্যাপারে যাবো সামনের সময়, আমাদেরকে হয়তোবা বলতে হবে, কিন্তু আমার কাছে অর্থহীন মনে হয়। একটা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়েছে,